মামুনুল ও ফয়জুলের বয়ান শুনেই কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, মাদ্রাসার 4 ছাত্র শিক্ষক গ্রেপ্তার। পদ্মা সেতু প্রকল্পে 50% কর্মী করোনা আক্রান্ত, কর্মী সংকটে কাজ হয়েছে অন্তত 35% কম। সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ চালু, হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধার। চিনিকলে আসছে 5,000 কোটি টাকার বিদেশি বিনিয়োগ, সরকারি মালিকানায় রেখে দেওয়ার দাবি। এবং বিশ্বে কমেছে করোনায় মৃত্যু, আক্রান্ত একদিনে 7,500 জনের প্রাণহানি, শনাক্ত 5,26,000। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাউদ্দিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি বিস্তারিত খবরে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুষ্টিয়ার জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসুদ মাদ্রাসার 2 ছাত্র ও 2 শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়ায় এক সংবাদ সম্মেলনে তারা জানায়, ভাস্কর্যের বিরোধিতাকারী মামুনুল ফয়জুলের বয়ান শুনেই এ ঘটনা ঘটানো হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি করেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার রাত 2:16 পাঞ্জাবি পাজামা পরা 2 জন কুষ্টিয়া পৌরসভার 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠছে। একটু পরে তাদের হাতুড়ি চলে জাতির পিতার ভাস্কর্যের ওপর। দুর্বৃত্তদের আঘাতে ভেঙে যায় জাতির পিতার ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশবিশেষ। সিসিটিভির ওই ফুটেজ বিশ্লেষণ করে রবিবার কুষ্টিয়া জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র আবু বক্কর মিঠুন ও মোহাম্মদ সবুজ ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী পালিয়ে যেতে সহযোগিতাকারী ওই মাদ্রাসার 2 শিক্ষক মোহাম্মদ আলামিন ও মোহাম্মদ ইউসুফ আলীকেও গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ প্রশাসন জানায়, রাজধানীর ধোলাইপাড়ে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতাকারীদের বয়ানে উদ্বুদ্ধ হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে। এর পেছনে কেন হলো, কিভাবে হলো, কারা সহায়তা করলো, সেই বিষয়গুলো আমরা মনে করি খতিয়ে দেখতে হবে এবং সেটি আমরা তদন্তকালীন সময়ে খতিয়ে দেখব। সচিবালয়ের নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভাস্কর্যের বিরোধিতাকারী একজন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়ে বা তারই নির্দেশে ভাস্কর্য ভাঙচুর হয়। অনুসন্ধানের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন রকম অরাজকতা আমাদের বাংলাদেশে আমরা করতে দেব না। আমরা কোন ধরনের অরাজকতা বলেন, কোন রকম ভাঙচুর বলেন, কোন রকম একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না। আমরা যদি কেউ মনে করেন তারাই অনেক শক্তিশালী হয়ে গিয়েছেন, এটা তাদের ধারণা ভুল। দেশের বিভিন্ন স্থানে যেসব ভাস্কর্য আছে সেগুলির নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা ক্ষমাহীন অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে তাদের বিচার করা গণমানুষের দাবি। রোববার আলাদা 2টি অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। এছাড়াও একই ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বেশ কয়েকটি সংগঠন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর হয় শুক্রবার। এর প্রতিবাদে সারা দেশে শুরু হয় বিক্ষোভ প্রতিবাদ। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। পরে রাজু ভাস্কর্যে আয়োজিত সমাবেশে এ ঘটনাকে চরম অধ্যত্ত উল্লেখ করে অপরাধীদের দ্রুত বিচার দাবি করেন নেতারা। ভাস্কর্য ভাঙার বিষয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে প্রতিক্রিয়া দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযুক্তদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। এ অপরাধ ক্ষমার অযোগ্য। সেখানে যারাই জড়িত থাক তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। পুলিশ সে ব্যাপারে তদন্ত করছে। অপরাধী যারাই হোক তাদেরকে শাস্তি পেতেই হবে।
জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রীও। ভাস্কর্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানান তিনি। ইসলাম কয়েকজনের কাছে কেউ লিজ দেয়নি, সুতরাং এই গুটি কয়েক মানুষের কথায় আপামর জনগণ যেমন বিভ্রান্ত হবে না, একই সাথে আলেম সমাজও কোনোভাবে বিভ্রান্ত হবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যারা আঘাত হেরেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জনগণের দাবি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ও ৭ রাস্তা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। এসব কর্মসূচি থেকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ধাক্কার প্রভাব পড়েছে পদ্মা সেতু প্রকল্পে। গড়ে প্রতি ১০০ জনের পরীক্ষায় ৫০ জনেরই করোনা শনাক্ত হচ্ছে বলে তথ্য দিয়েছে সেতু বিভাগ। আক্রান্ত দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের আইসোলেশনে রাখায় দেখা দিচ্ছে কর্মী সংকট। করোনার কারণে এ পর্যন্ত সেতুর কাজ ৩০ থেকে ৩৫ ভাগ কম হয়েছে বলেও জানিয়েছেন প্রকল্প পরিচালক। জাজিরা থেকে মাওয়া, পদ্মার দুই প্রান্তের সংযোগ এখন সময়ের ব্যাপার। দুরন্ত নদীর বুকের শোভা হয়ে দাঁড়িয়ে আছে কোটি বাঙালির গর্বের প্রতীক পদ্মা সেতু। ২০১৪ সালে কাজ শুরুর পর নানা প্রতিবন্ধকতায় পড়েছে এই প্রকল্প। অর্থায়ন থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়া থেকে শুরু করে পাইলিং জটিলতা, তীব্র স্রোত, বিপুল পলি, সব জটিলতা মোকাবেলা করা গেলেও মার্চে বাধা হয়ে দাঁড়ায় করোনা। প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির ৩৩২ প্রকৌশলী ও টেকনিশিয়ান ফেব্রুয়ারিতে ছুটি কাটাতে গিয়ে আটকা পড়েন চীনে। এতে কাজের গতি কমলেও সেপ্টেম্বর থেকে আবার বাড়ছিল। তবে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে করোনার দ্বিতীয় ধাক্কা। এই যে কোভিড প্যান্ডেমিক, এর কারণে কিন্তু আমাদের কাজের গতি ব্যাহত হয়েছে। লেবার যারা কাজ করে আমাদের বাংলাদেশে, সকলের কিন্তু করোনা টেস্ট করা হয়। ১০০ জন লেবারের করোনা টেস্ট করলে দেখা যাচ্ছে যে ৫০ জনে কোভিড পজিটিভ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে ওদেরকে কিন্তু আমরা কর্মে ঠিকাদার নিয়োগ করতে পারছি না, এখন সেকেন্ড পেজে এসে। এই কারণে আর লেবার যেটা দরকার সেটা পাওয়া যাচ্ছে না। প্রকল্প এলাকায় সংক্রমণ ঠেকাতে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তারপরও বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে প্রকল্প পরিচালক বলছেন, দ্বিতীয় ধাক্কার চেয়ে প্রথমবার প্রকল্পের কাজে বেশি ক্ষতি হয়েছে। করোনার প্রভাবে আমাদের প্রায় 35% প্রোগ্রেস আমাদের কমে গেছে। এখনো আমরা এটা রিকভার করতে পারি নাই। আগামী এক সপ্তাহের মধ্যে আরো ১-২জন বিশেষজ্ঞ আমাদের সাথে জয়েন করলে আমরা আরেকটু কাজের অগ্রগতি বাড়াতে পারবো। আমরা সেকেন্ড ওয়েভ আমাদের জন্য, প্রথমটাই আমাদের জন্য সমস্যা ছিল, এটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, এখনো কাটিয়ে উঠতে পারি নাই। শুক্রবার ৪০ নম্বর স্প্যান বসানো সেতুর ৬ কিলোমিটার এখন দৃশ্যমান, আর মাত্র একটি স্প্যান বসানো বাকি। নভেম্বর পর্যন্ত মূল সেতুর অগ্রগতি ৯১ ভাগ, নদী শাসন ৭৬ আর সার্বিক অগ্রগতি হয়েছে ৮২.৫%। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১২ ঘণ্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদ্ধার করা হয়েছে হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪টি বগি। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। তাদের ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের ২ ট্যাঙ্কার থেকে গড়িয়ে পড়ে প্রায় ৮০,০০০ লিটার ডিজেল, আর তার সংগ্রহের হিড়িক পড়েছে স্থানীয়দের মধ্যে। এই দৃশ্য মাধবপুরের। লাইনচ্যুত ট্যাঙ্কার থেকে গড়িয়ে পড়ছে তেল, আর এ তেল নিতেই হুমড়ি খেয়ে পড়েছেন স্থানীয়রা। রবিবার দুপুরে লাইন থেকে পড়ে যায় তেলবাহী ট্রেনের ৪টি ট্যাঙ্কার, আর এর ২টি থেকে পড়ে যায় তেল। এর পরিমাণ প্রায় ৮০,০০০ লিটার। মুখ ছুটে যাওয়ার পরে অনেকগুলো তেল নষ্ট হয় এবং অনেকেই এখান থেকে, স্থানীয় যারা আছেন অনেকে এখান থেকে তেল নিয়ে গেছে। দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটের পথে শাহাজিবাজার স্টেশনের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ৫টি ট্রেন। দুর্ভোগ শত শত যাত্রীর। পরে কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধার তৎপরতায় যোগ দেয় ২টি ট্রেন। হিউম্যান ফেলিউরের কারণে এই দুর্ঘটনা হয়েছে আমরা সন্দেহ করতেছি। এটা তদন্ত করে সাপেক্ষে দায় দায়িত্ব নির্ধারণ করা যাবে। এ ঘটনার তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি। তাদের ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে বন্ধ রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকা পড়েছে দুটি ফেরি, নদীর দুই পারে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বা রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হবেন সহকর্মী শামীম রেজা। শামীম, ঘাটের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন এবং বৈরী আবহাওয়া ঠিক কখন নাগাদ কেটে যাবে বলে আশা করা হচ্ছে এবং ফেরি চলাচল কখন স্বাভাবিক হতে পারে? দেখুন, এই মুহূর্তের পরিস্থিতি আমি যদি বলি তাহলে আমি যে স্থানটাতে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে 20 ফুট দূরত্বে কি রয়েছে সেটা আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না এই ঘন কুয়াশার কারণে। আর এই ঘাট এলাকাতে এসে বিআইডব্লিউটিসির ঘাট শাখার যারা কর্তৃপক্ষ রয়েছে বা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু কুয়াশা পড়তে থাকে এবং রাত 12টার পরে কুয়াশার ঘনত্বটা বেড়ে গেলে কিন্তু ওই সময়টাতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কেননা নদীতে নাব্য সংকট রয়েছে, সেই সাথে কিন্তু নদীতে ডুবো চড় সৃষ্টি হয়েছে, যে কারণে এছাড়া দুটা ফেরি যাতে মুখোমুখি সংঘর্ষ না ঘটে এ কারণেই মূলত এই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এবং ফেরি চলাচল বন্ধ থাকার পর থেকেই কিন্তু দৌলতদিয়া ঘাট প্রান্তে সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ সারি। আপনি আমার পিছনটাতে দেখতে পাচ্ছেন যে যানবাহনের দীর্ঘ একটা জট সৃষ্টি হয়ে আছে। গ্রিন বাংলা পরিবহন দেখতে পাচ্ছেন, এই পরিবহনটি যশোর থেকে গত রাত 12টা 10-এ এসে পৌঁছেছে এবং যে স্থানটাতে এসে দাঁড়িয়ে রয়েছে সেইখানেই রয়েছে 1 ইঞ্চি আগাতেও পারেনি, যার ফলে এই পরিবহন সহ বাকি যে পরিবহনগুলো রয়েছে সব পরিবহনের যে যাত্রী এবং চালকরা রয়েছে তারা কিন্তু সারা রাত এই দৌলতদিয়া ঘাট এলাকায় এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে আমি বেশ কয়েকজন নারী যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই দৌলতদিয়া ঘাট এলাকাতে এসে নেই পর্যাপ্ত ওয়াশরুম সহ অন্যান্য সমস্যার কারণে তাদের বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে যেহেতু বৈরী আবহাওয়া এটা প্রাকৃতিক দুর্যোগ, সেজন্য ঘন কুয়াশা না কাটলে পরে পুনরায় ফেরি চলাচল করা সম্ভব না। তবে এই ফেরি চলাচল শুরু হতে হতে 10টা বেজে যেতে পারে বলে ধারণা করছে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে, সেই পরিস্থিতি রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম, পায়রা, মোংলা বন্দর সহ সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ চুক্তির মাধ্যমে দুদেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের 10 দিন আগেই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। দেশটির সেই অবদানকে আরো স্মরণীয় করতে ঐতিহাসিক এদিনেই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করল দুই দেশ। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি থাকলেও বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নেই কোনো দেশের। দীর্ঘ 20 বছর চেষ্টার পর অবশেষে বিজয়ের মাসে নিজ নিজ দেশের পক্ষে চুক্তি সই করেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ও ভুটানের অর্থ বাণিজ্য মন্ত্রী লোকনাথ শর্মা। এই চুক্তির ফলে বাংলাদেশ 100টি পণ্য এবং ভুটান 34টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির সুযোগ পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, করোনার ধাক্কা মোকাবিলা করে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের অসাধারণ অর্জন। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অসাধারণ, যা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। পিটিএর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হলো। পিটিএর মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমৃদ্ধ দেশ গড়তে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে বিশ্বাসী বাংলাদেশ। আঞ্চলিক সুদৃঢ় যোগাযোগ অবকাঠামো সমৃদ্ধির নতুন দুয়ার উন্মোচন করবে। করোনা পরবর্তী সময়ে টিকে থাকার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের কোনো বিকল্প নেই। ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম, পায়রা, মংলা বন্দর সহ সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে বলেও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভুটানের ব্যবহারের জন্য বাংলাদেশের যে কোনো বন্দর উন্মুক্ত করে দেয়া হবে।
ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম সহ যে কোনো বন্দর ব্যবহার করতে পারবে। We are developing as a regional airport. So for Bhutan, it is open. 2024 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর কিছু বাণিজ্য সুবিধা কমবে। এই বাণিজ্য সুবিধা দ্বিপক্ষীয়ভাবে অব্যাহত রাখতে বাংলাদেশ বর্তমানে 11টি দেশের সঙ্গে আলোচনা করছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার কার্যক্রম 22শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে আদালত। এ সময়ের মধ্যে আদালতে পরিবর্তনের বিষয়ে উচ্চ আদালত থেকে আদেশ আনতে আসামি পক্ষকে সময় বেঁধে দিয়েছেন বিচারক। রাষ্ট্রপক্ষ বলছে, আদালত পরিবর্তনের আবেদন না আসলে ডিসেম্বরেই রায় হতো এ মামলার। এদিকে বিচার বিলম্বিত হওয়ায় ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় জানিয়েছেন নিহত আবরারের বাবা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় জেলে থাকা 22 আসামিকে রোববার সকালেই আদালতে নিয়ে আসা হয়। বেলা 12টার দিকে আসামিদের উপস্থিতিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে শুরু হয় মামলার কার্যক্রম। শুরুতে আদালতের প্রতি আসামি পক্ষের আইনজীবীদের অনাস্থার বিষয়ে শুনানি করেন বিচারক। এ সময় 22 আসামির আইনজীবীদের স্বাক্ষর যাচাই করেন আদালত। পরে এ বিষয়ে 22 ডিসেম্বরের মধ্যে উচ্চ আদালতের নির্দেশনা আনতে সময় দেয়া হয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী আবরারের বাবা বরকতুল্লাহ। মামলার চলমান গতি হঠাৎ বাধাগ্রস্ত হওয়ায় ক্ষোভ জানান তিনি। বিচার দীর্ঘায়িত করার জন্য হয়তো এটা সময় ক্ষেপণ করতেছে। হ্যাঁ, আমি চাই তো বিচারটা খুব তাড়াতাড়ি যাতে শেষ হয়। রাষ্ট্রপক্ষ বলছে, বিচারের চলমান গতি অব্যাহত থাকলে ডিসেম্বরেই রায় আসতো এই মামলায়। যেখানে 40 জন সাক্ষী হয়ে গেছিল এবং সেখানে আর 4-5 জন সাক্ষী হলে ডিসেম্বর মাসে রায় দেওয়া যেত। বিচার কার্যকে বিলম্বিত করার জন্যই আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীরা পরিকল্পিতভাবে এই মামলাটা বদলি মিস করার জন্য তারা আদালতে ফাইল করেছেন। আসামি পক্ষ বলছে, ন্যায় বিচার নিশ্চিত করতেই বিচারকের প্রতি অনাস্থা দেয়া হয়েছে। 22 তারিখ পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি। আমাদেরকে 22 তারিখের মধ্যেই উচ্চ আদালতে ফাইল করতে হবে এবং আদেশ আনতে হবে। গত বৃহস্পতিবার মামলার 31 নম্বর সাক্ষীকে নিয়ম না মেনে আবারও জবানবন্দি রেকর্ড করতে আনার ইস্যুতে আদালতে হট্টগোল হয়। পরে আদালতের প্রতি অনাস্থা জানায় আসামি পক্ষ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের 2500-এ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এলাকাবাসীর হামলার শিকার হয়েছেন তিতাসের 5 কর্মকর্তা কর্মচারী। তিতাস গ্যাসের বরাব শাখার ডেপুটি ম্যানেজার মেজবাউল উদ্দিন জানিয়েছেন, উপজেলার ঝাউগড়া এলাকায় অবৈধভাবে সংযোগ নিয়ে কিছু অসাধু লোকজন গ্যাস ব্যবহার করছিল। রবিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। সংযোগ বিচ্ছিন্ন করার এক পর্যায়ে এলাকার কিছু লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন সহ তিতাসের 5 কর্মকর্তা কর্মচারী আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়িও। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে স্থানীয় অন্তত 25 জন আহত হন। এ ঘটনায় 10 জনকে আটক করেছে পুলিশ। বিদেশি বিনিয়োগে চিনি কলগুলোকে আধুনিকায়নের পরিকল্পনা করছে সরকার। এসব চিনি কলে 5000 কোটি টাকা বিনিয়োগ করবে জাপান ও থাইল্যান্ড। শিল্পমন্ত্রী বলছেন, লোকসান কমাতে চিনির পাশাপাশি বহুমুখী পণ্য উৎপাদনে জোর দেয়া হচ্ছে। এদিকে সরকারি মালিকানায় চালু রেখে চিনিকল সংস্কারের দাবি শ্রমিক কর্মচারীদের। সরকারের লোকসানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। গত এক দশকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতিষ্ঠানটির দেনা 7,500 কোটি টাকার বেশি। এছাড়া 2014 সাল থেকে বকেয়া আছে অবসরে যাওয়া চিনিকল কর্মীদের 314 কোটি টাকা। ধারাবাহিক লোকসানের ঘানি কমাতে এবার চিনিকল সংস্কারের সিদ্ধান্ত সরকারের। প্রথম ধাপে আকমারায় বন্ধ হচ্ছে বেশি লোকসানে থাকা কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর, সেতাবগঞ্জ ও রংপুর চিনিকলে। শিল্পমন্ত্রী জানান, চিনিকলে স্পিরিট, অ্যালকোহল সহ অন্যান্য বিকল্প পণ্য উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য 5,000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গিয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে চিনিকলগুলিকে লাভজনক করা হবে। মানে এগুলো 3 মাসের যথাযথ চালায় পারতেছি না, তাই না? লুজিং এটাকে আমরা ভায়াবল করতেছি কোনোভাবে। বন্ধ হওয়া 6 চিনিকলে শ্রমিক কর্মচারীর সংখ্যা প্রায় 3000। কোনো কর্মী ছাঁটাই হবে না বলা হলেও সংখ্যা কাটছে না আখ চাষি ও শ্রমিকদের। তাদের দাবি, কর্পোরেশনের অব্যবস্থাপনার জন্যই চিনি শিল্প ঘুরে দাঁড়াতে পারছে না।
এখন তো সরকার কিন্তু এই আখের দামও নির্ধারণ করে সরকার, চিনির দামও নির্ধারণ করে সরকার। পারিশ্রমিক ছাড়া, বেতন ছাড়া কিন্তু আমরা কিন্তু এই মিল লসের জন্য কিন্তু আমরা দায়ী নাই। এটা হচ্ছে কর্পোরেশন এবং মাতাবাড়ি প্রশাসনের কারণেই কিন্তু এই মিলগুলা কিন্তু লস হচ্ছে। এই লোকসানের জন্য কিছু ভ্রান্ত নীতি মাতাবাড়ি প্রশাসন এবং আমাদের বর্তমান চিনি কলের যে চেয়ারম্যান সাহেব, উনি এই সমস্ত ঘটনার জন্য দায়ী এবং লোকসান কিন্তু শ্রমিক আর কৃষকরা করছেন না। বর্তমানে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে 15টি চিনি কল, 1টি ইঞ্জিনিয়ারিং কারখানা ও 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নওগাঁয় সরকারি দামের চেয়ে বাজারে বেশি দাম হওয়ায় খাদ্য গুদামে আমন সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়েছে। কৃষকরা বাজারে বিক্রি করে দিচ্ছেন ধান। এ অবস্থায় চালকল মালিকরা বলছেন, বাজার থেকে বেশি দামে ধান কিনে সরকারের নির্ধারিত দামে চাল দিলে লোকসানে পড়বেন তারা। তাই নতুন করে ধান চালের দাম নির্ধারণের দাবি চালকল মালিকদের। নওগাঁ জেলায় চলতি রোপা আমন মৌসুমে 18টি সরকারি খাদ্য গুদামের জন্য ধান চাল সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মিল মালিকদের কাছ থেকে 32,217 মেট্রিক টন সেদ্ধ চাল, 3,005 মেট্রিক টন আতপ চাল এবং সরাসরি কৃষকদের কাছ থেকে 12,178 মেট্রিক টন ধান সংগ্রহের কথা। এরই মধ্যে 3 উপজেলায় ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে, কিন্তু তা কেবল উদ্বোধনেই সীমাবদ্ধ, কারণ কৃষকরা সরকারের কাছে ধান বিক্রি করছেন না। কৃষকরা বলছেন, সরকারের ঠিক করা দাম বাজারের চেয়ে কম হওয়ায় বাজারেই ছেড়ে দিচ্ছেন ধান। এতে অন্তত মন প্রতি 26 টাকা বেশি পাচ্ছেন কৃষক। এখানে ধান দিচ্ছি, টাকা নিচ্ছি, কোনো ঝামেলা নাই। সরকারি গুদামে গেলে অনেক সমস্যা হয়। সরকারি গুদামে ধান এই জন্য দিচ্ছি না যে ওখানে 41 কেজি ধান দেওয়া লাগে, আর আমরা এখানে 39 কেজি ধানের দাম ভালো পাচ্ছি। চালকল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম মন প্রতি 1400 থেকে প্রায় 1100 টাকা। এই দামে ধান কিনে সরকারি গুদামে 37 টাকা কেজি দরে চাল সরবরাহ করলে কেজি প্রতি 6 থেকে 60 টাকা লোকসান গুনতে হবে তাদের। এই অবস্থায় জেলার চালকল মালিকরা চালের দাম নতুন করে ঠিক করার দাবি জানান। এই দামে ধান ক্রয় করলে আমাদের চাউলের উৎপাদন ব্যয় দাঁড়ায় প্রায় 43-44 টাকা। আমাদের সরকারের নির্ধারিত মূল্য, সরকার খাদ্য গুদামে যে দামে চাউল সংগ্রহ করবে তার মূল্য নির্ধারিত হয়েছে 37 টাকা। আজকে বাজার মূল্যে আমরা যদি সরকারের খাদ্য গুদামে চাউল সরবরাহ করি, তাহলে প্রতি কেজিতে কমপক্ষে 60 টাকা লস হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, অভ্যন্তরীণ মজুদ বাড়াতে আন্তর্জাতিক টেন্ডারও আহ্বান করা হয়েছে। বাজার মনিটরিংও করছেন তারা। আগামী 10 তারিখ পর্যন্ত প্রকিউরমেন্টের চুক্তির মেয়াদ বাড়াইছে। আমরা টাইম টু টাইম বাজার মনিটরিং করছি এবং আমাদের যে সিচুয়েশন এগুলি সব আমরা জানাচ্ছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরসিপুর অফিস সহ সকলকে জানাচ্ছি। পরে সিদ্ধান্ত দেখি কি আসে। আর এভাবে তো আমাদের আপনি জানেন টেন্ডারও হয়েছে, আমাদের লোকালি মজুদ বাড়ানোর জন্য আমাদের ইন্টারন্যাশনাল টেন্ডারও হয়েছে। তো দেখা যাক কি হয়। জেলায় 54টি অটো চালকল সহ মোট সচল চালকলের সংখ্যা 1076টি। এর মধ্যে গত 25 নভেম্বর পর্যন্ত 1700 মেট্রিক টন চাল সরবরাহের জন্য 2টি অটো সহ 60টি চালকল চুক্তিবদ্ধ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পুরান ঢাকা সোয়ারি ঘাটে বুড়িগঙ্গা তীরে এমপি হাজী সেলিমের কোল্ড স্টোরেজের কিছু অংশ ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ। এছাড়া উচ্ছেদ অভিযানে শুরুর আগে নিজ উদ্যোগে মদিনা গ্রুপের গুদাম সরিয়ে নেন সংসদ সদস্যের লোকজন। সব মিলিয়ে 165টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার সোয়ারি ঘাটের ইমামগঞ্জ, এখানে বুড়িগঙ্গার তীর ও বেড়িবাঁধের জমি দখল করে কোল্ড স্টোরেজ নির্মাণ করেছেন হাজী সেলিম। অভিযানে গিয়ে বিআইডব্লিউটিএ দেখতে পায় নদীর তীরের অন্তত 10 ফুট জমি দখল করেছে কোল্ড স্টোরেজটি। ভেঙে দেয়া হয় তীরে থাকা কোল্ড স্টোরেজের স্থাপনা। আরও অন্তত 100 ফুট জমি দখল করেছে হাজী সেলিমের কোল্ড স্টোরেজ, যার মালিক পানি উন্নয়ন বোর্ড। বিআইডব্লিউটিএ বলছে, এ জমি দখলমুক্ত করতে চাইলে করা হবে সহায়তা। আমরা আমাদের সীমানা পিলারটাই মূলত বেশি প্রাধান্য দিয়ে থাকি। এখন অন্যান্য সংস্থার যদি এরকম অবৈধ দখলের জায়গা থাকে, তারা যদি আমাদের সাহায্য চায় বা আমাদের উচ্ছেদ অভিযানে একসাথে চলে আসতে চায়, আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো। তবে নদীর জমি দখলের বিষয়টি অস্বীকার করছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। এই জায়গা আমাদের না, এই জায়গা আমাদের না, এই জায়গা অন্য লোকের জায়গা। এই যে কে আলী ফ্লাওয়ার মিল, ওনাকে জিজ্ঞেস করেন। বিআইডব্লিউটির জায়গা তো এখানে 10 ফিট তার বছর। অভিযানের আগেই সরিয়ে নেয় হাজী সেলিমের মদিনা পানির ট্যাঙ্কের গুদাম। এদিকে অনেকেই অবৈধ স্থাপনা সরিয়ে নেয় নিজ দায়িত্বে। তারা বলছেন, সরকার চাইলে ছেড়ে দেওয়া হবে পানি উন্নয়ন বোর্ডের জায়গাও। আমি কিনে নিয়েছিলাম,
সরকারে যখন পাইতে গেছে বাড়িতে আমার ছেড়ে দিব, আমি নিজেই ভেঙে দিছি কিনা সম্পত্তি। তারপর অনেক টাকার বিনিময় আমরা কিন্তু এই পর্যন্ত ছিল, আমরা ভেঙে দিছি, যখন যতটুকু প্রয়োজন আমরা দিতেছি। আমাদের নিজস্ব জায়গা, এখন আমরা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছি, সামনে আরো কতটুকু ভাঙে, সরকার যতটুকু চাইবো আমরা দিতে থাকবো। 10টি দোতলা ভবন সহ 165টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে দখলমুক্ত হয়েছে প্রায় 2 একর জমি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরে বন্যায় ভেসে যাওয়া চকপাড়া সেতু 30 বছরেও নির্মাণের উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। স্বেচ্ছাশ্রমে তৈরি নরবরে বাঁশের সাঁকোয় যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে 5 গ্রামের মানুষ। তবে ক্ষতিগ্রস্ত ব্রিজ কালভার্ট পুনর্নির্মাণে উদ্যোগের কথা জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। জামালপুরের দেওয়ানগঞ্জের চকপাড়া, নয়াগ্রাম, দক্ষিণ ভাতখাওয়া, মণ্ডলপাড়া ও সরকারপাড়ায় চলাচলের ভালো কোনো রাস্তা নেই। এসব গ্রামের বাসিন্দাদের যাতায়াত সুবিধার জন্য 80-র দশকে চকপাড়া খালের ওপর কংক্রিটের সেতু নির্মাণ করে একটি বেসরকারি সংস্থা। 1988 সালের ভয়াবহ বন্যায় ভেসে যায় সেতুটি। এরপর আর নির্মাণ করা হয়নি তা। কোনো মেম্বার, চেয়ারম্যান কেউ দেয় না, সরকারের দেয় না, দেখ আঙের কাছে করে সরকার দেয় না। দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন 5 গ্রামের প্রায় 10,000 মানুষ, কিন্তু সঠিকভাবে মেরামত না হওয়ায় তাও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাঁকো ভাঙ্গা, যাতায়াতের সমস্যা, বদলে নিয়ে ফসল নিয়ে জানা, ব্রিজ কাপে ভাঙ্গাচোরা ব্রিজের উপর দিয়ে যেতে আমাদের অনেক সমস্যা হয়, যার জন্য আমরা যেতে পারি না, অনেক অ্যাক্সিডেন্ট হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সব ব্রিজ কালভার্ট পুনর্নির্মাণের তালিকা তৈরির জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন পেলে চকপাড়া সেতুটিও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমাদের যে অফিসার আছেন ওনাকে আমরা এতে নির্দেশনা দিয়েছি, যাতে করে ওইখানে এই চলতি বছরেই এই ব্রিজটি বাস্তবায়ন করা যায়, এর উদ্যোগ নেওয়ার জন্য। দ্রুত সেতু নির্মাণ করে এলাকাবাসীর সমস্যা দূর করার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় বিদ্যুতের প্রিপেইড মিটারের সুবিধা পেতে শুরু করেছেন গ্রাহকরা। প্রাথমিকভাবে 17,000 গ্রাহক পাচ্ছেন এই সুবিধা। সংযোগ পাওয়া গ্রাহকরা ঘরে বসেই মোবাইল অ্যাপে প্রিপেইড মিটার রিচার্জ করতে পারছেন। চুয়াডাঙ্গা শহরে বিদ্যুতের প্রিপেড মিটার বসানো শুরু হয়েছে। প্রাথমিকভাবে 35,000 গ্রাহককে আনা হচ্ছে এই সুবিধার আওতায়। এরই মধ্যে 17,000 গ্রাহকের বাড়িতে বসেছে প্রিপেড মিটার। আধুনিক এই পদ্ধতিতে সেবা পেয়ে খুশি গ্রাহকরা। এখন আর লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধের মতো ভোগান্তি নেই গ্রাহকের, নেই ভৌতিক বিলের বিড়ম্বনাও। বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি টাকা ভরে দেবেন, স্বয়ংক্রিয় আবার আপনার লাইন চালু হয়ে যাবে। তাহলে এই সিস্টেমটাই ভালো, আপনি কারো কাছে যেতে হচ্ছে না, হয়রানি হতে হচ্ছে না। বিদ্যুতের বিষয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত ভালো, যে প্রিপেড মিটারের এই উদ্যোগটি, এটা খুব ভালো সুবিধা হয়েছে, এটা খুব ভালো লেগেছে। আমি এতদিন ধরে কারেন্ট ব্যবহার করছি। এই পদ্ধতিতে গ্রাহকরা সেবা কেন্দ্র কিংবা বাড়িতে বসেই মোবাইল অ্যাপে প্রিপেড মিটার রিচার্জ করতে পারছেন। 50% গ্রাহক এই মিটারের সুবিধা পাবে। আপাতত পর্যায়ক্রমে এটা শতভাগ সম্পন্ন করা হবে। তো স্মার্ট প্রিপেমেন্ট মিটার ব্যবহারের সুবিধা হচ্ছে যে আপনার এখানে গ্রাহক যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন ঠিক ততটুকুনি রিচার্জ করবেন। এখানে অতিরিক্ত বা বাড়তি বিলের কোনো ঝামেলা এখানে নেই। আরও 18,000 গ্রাহককে আধুনিক এই সুবিধার আওতায় আনতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টানা কয়েকদিনের তুলনায় বিশ্বে কিছুটা কমেছে করোনায় প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা। একদিনে করোনায় মারা গেছেন 7,500 মানুষ। নতুন করে শনাক্ত হয়েছে 5,34,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 15,41,000। আর এ পর্যন্ত আক্রান্ত 6,73,00,000-এর বেশি। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 4,65,00,000 মানুষ। রোববার যুক্তরাষ্ট্রে করোনায় 1,000 জনের মৃত্যু এবং 1,65,000 নতুন শনাক্ত হয়েছে। রাশিয়ায় বেড়েই চলেছে দৈনিক সংক্রমণের হার। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছেন 450 মানুষ। নতুন করে শনাক্ত 29,000। ইটালিতে রোববার করোনায় মৃত্যু হয়েছে 550 মানুষের। নতুন করে রোগী মিলেছে 18,000। এছাড়া যুক্তরাজ্যে 17,000, জার্মানিতে 14,000, ফ্রান্সে 11,000, পোল্যান্ডে 9,000 জনের করোনা শনাক্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় 9 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্তের পর রাজধানী সিউল ও আশপাশের এলাকায় কড়াকড়ি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে 5 মাস পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
এদিকে যুক্তরাজ্যে অনুমোদন পাওয়া ফাইজারের করোনা টিকা নেবেন রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ। কয়েক সপ্তাহের মধ্যে তারা টিকা নিতে পারেন বলে জানিয়েছে দ্য মেইল। প্রতিবেদনে বলা হয়, রাজ পরিবারের সদস্য হওয়ায় বাড়তি সুবিধা নয়, বয়স্কদের আগে টিকা দেয়ায় সরকারি পরিকল্পনা অনুযায়ী শুরুতেই টিকা পাচ্ছেন তারা। রানী এলিজাবেথের বয়স 94 বছর আর প্রিন্স ফিলিপের বয়স 99 বছর। পাশাপাশি দেশের জনগণকে টিকার বিষয়ে উৎসাহিত করতে টিকা নিয়ে সে তথ্য জানাতে পারেন তারা। করোনা থেকে রেহাই পায়নি রাজ পরিবারও। প্রিন্স চার্লস এবং তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এবছরের শুরুর দিকেই করোনা আক্রান্ত হয়েছেন। 2রা ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। মাশরাফি বিন মুর্তজাকে চেয়েছিল 4 দল, সেখানে ঢাকা, বরিশাল, রাজশাহী আশাহত। লটারি ভাগ্যে মাশরাফিকে পেয়ে গেছে খুলনা। সাকিব রিয়াদের পর দলে মাশরাফিকে পেয়ে রোমাঞ্চিত দলটি। 3 তারকা সমন্বয়ে এখন শিরোপা জয়ের স্বপ্ন ম্যানেজমেন্টের। কোভিড নেগেটিভ হলে হোটেলে উঠবেন মাশরাফি। সকালে ফিটনেস টেস্টের পর নেওয়া হয়েছে কোভিড টেস্টের নমুনা। সকাল সকাল ফিটনেস টেস্ট দিয়ে পাশ করেছেন। দেরি না করে সন্ধ্যাতেই মাশরাফির ভাগ্য নির্ধারণে লটারির ব্যবস্থা করা হয়। খুলনা, বরিশাল, রাজশাহী নাকি ঢাকা, কোন দলে যাবেন টাইগার সফল অধিনায়ক? লটারির টোকেন তোলেন মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। বাকি 3 দলের কপাল পুড়ে মাশরাফির নাম ঠাঁই পায় খুলনায়। সাকিব, মাহমুদুল্লাহর পর একই দলে মাশরাফি। 3 পাণ্ডবকে নিয়ে আলোচনায় এখন দলটি। সবাই সমান সুযোগ আপনার সবার সামনে হয়েছে। যে নামগুলো ওনারা যে যার নাম তারা নিজেরা দেখে নিয়েছে এবং তারা নিজেরা কাগজটা ড্রপ করেছে এবং সবার সামনে থেকে আমি ভেরি নিউট্রালি, ইম্পার্শিয়ালি আমি এটা কাজটা করেছি আপনার সবার সামনে। মাশরাফি নিজে একজন ইন্সপায়ার করে সবাইকে, মাঠেও একটা দলকে সামনে থেকে আমার মনে হয় নেতৃত্ব না দিলেও সে ওই কাজটাও করে দিবে দলটার জন্য। ঘরোয়া ক্রিকেটে প্রথমবার কোনো দলে 3 সুপারস্টার, স্বপ্ন যেন বাস্তবে রূপ নিয়েছে। তাতে দারুণ রোমাঞ্চিত খুলনা ফ্র্যাঞ্চাইজি। আমরা খুবই এক্সাইটেড যে জেমকন খুলনা মাশরাফি বিন মুর্তজাকে পেয়েছে এবছর। মাশরাফি বিন মুর্তজা আগে বিপিএল কখনো খুলনাতে খেলেনি, এবার বঙ্গবন্ধু টি20 টুর্নামেন্টে যেহেতু আমাদের খুলনা ডিভিশনে নড়াইলের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে আমরা পেয়েছি। আমরা খুবই এক্সাইটেড। আই এম শিওর ওনার অনুপ্রেরণায় আমাদের টিম এবং সকল প্লেয়ার আরো ভালো খেলবে। সবকিছু ঠিক থাকলে মাশরাফি খেলতে পারেন খুলনার পরের ম্যাচেই। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতারের বিপক্ষে বড় হারের পরও প্রশংসা কুড়িয়েছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। অথচ ম্যাচের আগের দিনও জানা ছিল না একাদশে থাকছেন কিনা। জাতীয় দলে নিয়মিত খেলার স্বপ্ন দেখেন জিকো এবং সেই দাবি জোরালো করে ফেলেছেন কাতার ম্যাচে। এখন প্রত্যাশা, ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে বাকি 3 ম্যাচে ঘুরে দাঁড়াবে দল। আমার সাথে আছেন গোলকিপার আনিসুর রহমান জিকো, 1 ম্যান আর্মি। বাংলাদেশ কাতারের কাছে 5-0 গোলে হেরেছে, কিন্তু ম্যাচ শেষে সব প্রশংসা করে নিয়েছেন আনিসুর রহমান জিকো। তার সাথে কথা বলবো। জিকো, আপনার পারফরমেন্স সবাই প্রশংসা করছে, আপনার কাছে কেমন লাগছে? আমরা যদি ম্যাচটা ড্র করতে পারতাম তাহলে আমি সবথেকে বেশি খুশি হতাম, কারণ আমরা হয়তোবা আর একটু কম গোল রিসিভ করলে আরো ভালো হতো। আমি নিজে জানতাম না যে আমি বেস্ট 11-এ খেলবো। তো ম্যাচের একদিন আগে জিজ্ঞেস করছে যে আমি রেডি কিনা। আমি বললাম আই এম অলওয়েজ রেডি। ওদের সাথে যদি আমরা আরো পরে খেলতাম তাহলে ম্যাচগুলা হয়তোবা আমি ওদের সাথে মোটামুটি ফাইট দিতে পারতাম। কোনো গোল কি মনে হয়েছে যে এটাকে আমি সেভ করতে পারতাম, আপনার নিজের ভুলের কারণে গোলটি হয়েছে, এরকম কোনো গোল কি রয়েছে? না, আসলে দেখেন এখানে প্রথম গোল যেটা হয়েছে এটা কিন্তু ডিফ্লেকশন, আর সেকেন্ড গোলটা কিন্তু এমন গোল হয়েছে এটা ওয়ার্ল্ড ক্লাস। পেনাল্টিটা আমি সেভ দিতে পারতাম, আমার হাতে টাচ হয়েছিল, আর বাকি গোলগুলো আমি ট্রাই করলে হয়তো পাইতাম না। আপনি কাকে ফলো করেন, আদর্শ কাকে মানেন এবং আপনি কিভাবে ট্রেন আপ করেছেন? আমি স্পেশালি ফলো করি জর্দান পিকফোর্ডকে আগে বলছি, আর যেহেতু আবার নয়া টেরেস সেখানে আছে, কারণ আমাদের ক্লাব আর ন্যাশনাল টিমের খেলা কিন্তু এক না। আমরা বসুন্ধরা বিল্ড আপ ফুটবল খেলি, ন্যাশনাল টিমে কিন্তু আমাদের ডাইরেক্ট ফুটবল খেলতে হয়। তো এই জন্য আমি অনেক ভিডিও দেখি, আমি নিজে এক্সট্রা অনেক হার্ড ওয়ার্ক করি। সামনে আরও 3টি ম্যাচ রয়েছে বিশ্বকাপ বাছাইয়ের, সেখানে ভারত, ওমান, আফগানিস্তান, দেশের মাটিতেই সবগুলো খেলা হবে। সে ম্যাচগুলো নিয়ে কি পরিকল্পনা আছে? যে 3টা টিম আছে, ওই 3টা র্যাঙ্কিংয়ে অনেক ভালো, আমাদের থেকে অনেক আগে। আমরা অন্তত চাইবো দেশের মাটিতে পয়েন্ট নিতে। বাংলাদেশের ফুটবলের স্বর্ণালী যে অতীত ছিল, ভবিষ্যৎটাও যেন তেমন কিছু হয় এবং সেখানে এই জিকোর মতো খেলোয়াড়দের অনেক বেশি প্রয়োজন। বলা যেতে পারে বাংলাদেশের ফুটবলের নেক্সট বিগ থিং। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এক ম্যাচ হাতে রেখে নারী লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শিরোপা নিশ্চিতে দরকার ছিল 1 পয়েন্ট। তবে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে শ্রেষ্ঠত্ব কিংস মেয়েদের। কমলাপুর স্টেডিয়ামে জামালপুর কাচারিপাড়া একাদশের জালে দিয়েছে 13 গোল। দাপুটে জয়ে আবারও আলো ছড়িয়েছেন সাবিনা খাতুন। এদিন 5 গোল দিয়েছেন অধিনায়ক। জোড়া গোল করেন তহুরা খাতুন, সিরাজ জাহান স্বপ্না। লিগে 11 ম্যাচের সবকটি জিতেছে বসুন্ধরা। এখন পর্যন্ত 33 গোল করে সর্বোচ্চ স্কোরার সাবিনা, পরের স্থানে সতীর্থ কৃষ্ণা রানী সরকার। ছেলেদের মতো মেয়েদের প্রিমিয়ার লিগে অভিষেকেই বাজিমাত করল বসুন্ধরা কিংস। আমরা শুরু থেকেই কোচিং স্টাফ সহ প্লেয়ার সহ আমরা আমাদের এইম ছিল যে আমরা চ্যাম্পিয়নশিপ বসুন্ধরা কিংসকে দিব এবং সেটাতে আমরা সফল। সো আমরা ফাইনালি আমরা এটা করতে পেরেছি। লিগ চালু হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ন্যাশনাল টিমের বড় একটা সাপোর্টের জন্য। কারণ যারা আমরা ন্যাশনাল টিমে আছি দেখা গেছে যে তারা বাদে অন্যান্য প্লেয়ারদের বের হয়ে আসতে সময় লাগতো কিংবা অনেকে বের হয়ে আসতে পারতো না, কিন্তু এই ঘরোয়া লিগগুলো চালু করার মাধ্যমে আমার মনে হয় যে অনেক বেশি ন্যাশনাল টিমের প্লেয়ার ইনভলভ হবে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।